মাথা নত করে সব মেনে নিয়েছে ম্যান্ডি। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, কি মেনে নিয়েছে ম্যান্ডি? এটাই তো চমক। অ্যাকচুয়ালি ও যেটা বলতে চেয়েছে সেটা ও বলেনি, আর অন্য একটা কথার উপর দিয়ে বেস করে সেটা নিয়ে কথা বলে চলে গেছে। এখন প্রথম ওর কমিউনিটি পোস্টটা আমি একটু পড়ব। আপনারা একদম সঠিক ধরেছেন। হ্যাঁ, আমি লাইভ আর আমার এই ভিডিওগুলো ওই ভিডিও ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, কেউ আমাকে কিছু বলেনি। যা করেছি আমার মানসিক শান্তির জন্য করেছি। মনের কথা শোনা উচিত সবসময়, তবেই তো মন শান্ত হয়। দিদিদের আর আমার সব ক্লিয়ার করার দরকার ছিল, করেছি। আপনারা দেখেছেন, জেনেছেন, ব্যাস। আর একটা কথা, আমি কিন্তু 3 মাস আগের ঘুরতে যাওয়ার ভিডিও, রিলস সব কিছুই ডিলিট করে দিয়েছি। অনেক ইমোশন জড়িয়েছিল ওই ভিডিও আর রিলসে, তাই মনের ভিতরে ওঠা ঝড়কে শান্ত করেছি সব ডিলিট করে। আচ্ছা, খুব ভালো করেছে। এবার আমার একটা প্রথম প্রশ্ন, তুমি ঘুরতে যাওয়ার ভিডিও ডিলিট করেছো, ডিলিট কি প্রাইভেট করেছো জানি না, তোমার রিলস ডিলিট করেছো, তোমার ভিডিও ছাড়া তোমার লাইভ ডিলিট করেছো, তোমার সেই ভিডিও যেটা 101 হয়ে গেছে সেটা করেছো। তো তোমার মেয়ের জন্মদিনে শো স্টপার ছিল তোমার ছোটদি, সেই ভিডিওটা কি রেখে দিয়েছো? আচ্ছা, গেল। ভিডিও ডিলিট করার সঙ্গে কি সম্পর্ক আমি জানি না। যদি সেরকমই হয় তাহলে তোমার মারুর সঙ্গেও যখন সম্পর্ক তিক্ত জায়গায় চলে গেল, তখন সেই জিনিসগুলো কেন ডিলিট করলে না বা প্রাইভেট করলে না? তাহলে এটা মানে অনেক বড় কোশ্চেন, যে তোমার কি সত্যি তোমার ছোটদির সঙ্গে সেই রিলেশন ছিল, নাকি গুটি কয়েক ভিডিও ছিল বলে ছোটদির সঙ্গে করা ভিডিওগুলো তুমি তাড়াতাড়ি করে ডিলিট করতে পেরেছো, কিন্তু তোমার বোনের সঙ্গে ছবিগুলো তুমি ডিলিট করতে পারোনি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। যদি পাথরে লেখো নাম, সে নাম কি মুছে যাবে, যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে, যদি ভিডিও করো ডিলিট, সে নাম উড়ে যাবে, কিন্তু মনের ক্ষত কি ঢেকে রাখতে পারবে? অ্যাকচুয়ালি দেখো, তুমি যেখান থেকে যা খুশি ডিলিট করো, আলটিমেটলি তোমার মন যদি সেগুলো ডিলিট করতে না পারে, তাহলে ঘন্টা হবে। বুঝতে পেরেছো? যে কোনো জিনিস, যে কোনো রিলেশান, তুমি যদি কারোর ফোন নাম্বার ডিলিট করে ফেলো, কিন্তু তুমি যদি সেই মনের মধ্যে ফোন নাম্বার রাখো, তাহলে সেটা থেকে যাবে। তেমনি সমস্ত জিনিস তুমি তোমার মন থেকে ডিলিট করেছো কিনা, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তুমি ভিডিও ডিলিট করেছো, তুমি এটা মুছেছো, ওটা মুছেছো মন শান্ত করার জন্য। মন কি ওভাবে শান্ত হয়? মন শান্ত করার কি এটা একটা রাইট মানে কি বলবো ওয়ে? কখনো নয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা জিনিস ভালো করে বোঝো, তুমি আর তোমার ছোটদি রিলেশন করতেই পারো, মানে একটা সময় যখন করেছিলে, গ্রুপ করেছো, রিলেশন করেছো, সমস্ত কিছু করেছো, ঠিক আছে, ভিতর হতেই পারে। কিন্তু তুমি আর তোমার ছোটদি যে লেভেলের আধিক্যতা দেখাচ্ছিলে অন ক্যামেরায়, যেন তাকে ছাড়া তুমি একেবারে শূন্য আর সেও তোমাকে ছাড়া শূন্য, এই যে বেশি ফাটানো, এই যে বেশি শো অফ, এটা কখনো করা উচিত না। রিলেশনের বন্ডিংটা তো অন্য জায়গায়, সেটা কি শো করে হয়? সেটা কি লোক দেখিয়ে হয়? তোমাদের রিলেশনটা ছিল লোক দেখানো, সেটা সমস্ত লোক বুঝেছে। এবার লোক দেখানো মানে কাদেরকে দেখাচ্ছিলে? তুমি খুব ভালো করে জানো, যদি কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে তুমি যদি বেশি নাড়াঘাটা করো, তাহলে তোমারও কন্ট্রোভার্সির ব্যাপারটা থাকবে। তো তুমি জানো যে ছোটদি একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার সঙ্গে কোনো ব্লগারের সখ্যতা খুব ভালো চোখে ভিউয়ার্সরা দেখে না, ঠিক আছে? এইবার তোমাকে বহু লোক সাবধান করছিল, কারণ অতীতে তোমাদের রিলেশনে যে প্রবলেম হয়েছিল সেটা লোকের সামনে ছিল দগদগে। তোমরা বলতেই পারো অতীতের ঘটনা, 3 বছর আগেকার ঘটনা। শোনো, আমি অনেকবার বলেছি, অতীত কখনো মোছে না। যদি অতীত মুছতো, তাহলে এই 5000 9000 বছর আগেকার জিনিস সেইগুলো আর্কিওলজিস্টরা বের করে সেগুলো নিয়ে আমাদের ইতিহাস ঘেটে বের করতো না, ঠিক আছে?
তাহলে সেগুলোর প্রচুর গুরুত্ব আছে। তাই অতীত কখনো জীবন থেকে মুছে ফেলা যায় না, অতীত সময়ের সাথে সাথে ফেড হয়ে চলে। তো তুমি কি করেছো, যেই অতীত লোকে আর বেশি নাড়াঘাটা করছিল না, সেই অতীত দগদগে করবার জন্য তুমি তোমার অতীতের তোমার ছর্দির সঙ্গে যে রিলেশন সখ্যতাটা ছিল, তারপরে যে প্রবলেমটা হয়েছিল, তারপরে আবার তার সঙ্গে সখ্যতা করলে। তো সবাই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়, মানে ভিউয়ার্সরা তারা দেখেছে তোমার ছর্দির সঙ্গে তোমার অন্তরঙ্গতা, তারপরে কি হয়েছিল সেটা সবার কাছে জানা, ইতিহাস সাক্ষী আছে তার। তাহলে তারপরে যদি আবার তুমি তার সঙ্গে রিলেশনশিপটা মানে বজায় রাখো এবং সেই লেভেলের ভিউয়ার্সদের সামনে এসে দেখাও, তাহলে ভিউয়ার্সরা সেই অতীত নিয়ে নাড়াঘাটা করবে না, তোমাকে সাবধানবাণী দেবে না। কারণ ওর হিস্ট্রি সবাই জানে, ও কি নেচারের সেটা সবাই জানে, ও কিভাবে কন্ট্রোভার্সি করেছে সেটাও সবাই দেখেছে, কিভাবে সোশ্যাল মিডিয়ায় এসে কালো চিঠি করেছে সেটা সবাই দেখেছে, কিভাবে কল রেকর্ড ফাঁস তথ্য রিভিল করেছে সেটাও লোকে দেখেছে। তাই সবাই এটা জানতো যে আবার হয়তো কিছু রিভিল হবে, এটা ভেবেছিল এবং হয়েওছে, ঠুকরে ঠাকরে কিন্তু হয়েওছে। এবং সবাই এটাও দেখেছিল যে ওর অটো কল রেকর্ড আছে, সেটা ও নিজে স্বীকার করেছে এবং সেই অটো কল রেকর্ডের সুবিধা নিয়ে ও কি কি জিনিস তথ্য বাইরে বের করেছে। তো সেই জন্য লোক তো তোমাকে সাবধান করবেই, সেই সাবধান তুমি তখন শোনোনি, ডেসপারেট যেটা বলে সেটা তুমি হয়ে গিয়েছিলে। সমস্ত ভিউয়ার্সদেরকে তুমি ইগনোর করে তুমি নিজে বলেছো সেটা, যে যখন কাউকে ভালোবাসো তখন তার দিকে ধাবিত হও, ইভেন বরকেও সাইডে সরিয়ে রাখো। তো তুমি এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিলে যে তখন তোমাকে সবাই বারণ করা সত্ত্বেও, যে ভিউয়ার্সরা তোমাকে দিনরাত্রি দেখছে, ভালোবাসছে, তোমার ব্লগ দেখে তোমাকে টাকা ইনকাম করতে সাহায্য করছে, তুমি তাদের সবাইকে একদিকে সরিয়ে রেখে ছর্দি করে একেবারে পাগল হয়ে গিয়েছিলে। রিলেশন রাখা তো খারাপ জিনিস নয়, কিন্তু সেটার বেশি শো অফ, বেশি ফাটানো, বেশি লোককে দেখানো সেটা কখনো ভালো হতে পারে না। তার মানে তোমাদের দেখানদারি রিলেশনশিপ, এটা তো প্রমাণ করে দিয়েছিলে। তো সেই জন্য আজকে দেখো সেগুলো কীভাবে একটার পর একটা সত্যি হচ্ছে। যদি না সত্যি হতো তাহলে এই চাকরির কথাটা কখনো তোমার ছর্দি তুলতো না। এবার সেই চাকরিটা কে পেয়েছে, কি পেয়েছে, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে সে সেটাকে ডিনাই করছে, কিন্তু কোশ্চেনটা তো সেই করেছে, কোশ্চেনটা তো সে বলেছে। এবার তুমিও তাকে কিছু না কিছু বলেছো যে তার পোষ্যকে রেখে সে কোথায় যেত। তাহলে তোমরা ভিতরের অন্তর্নিহিত কথা তোমাদের মধ্যে আলোচনা করবে, আবার প্রয়োজনে একে অপরকে কামান দাগা করবার জন্য সেগুলোকে উস্কাবে, এবং ভিউয়ার্সরা যখন সেগুলো জানতে চাইবে তখন সেগুলোকে ডিনাই করবে। তাহলে কি করে হয়? তাহলে কি হয়? হয় না কখনো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যেটা নিয়ে মানে সবথেকে বড় একটা সবার মাথা ব্যথা, সেটা হচ্ছে আজ মাথা নত করে সব মানলাম। সব মানে কি? পার্টিকুলার একটা জিনিস তুমি বলেছো আর অর্ধেক কথা আধা অধুরা রেখে দিয়েছো। পার্টিকুলার কী জিনিস বলেছো যে এই যে টিনের ঘরটা তুমি করেছো, যেটাতে প্রচণ্ড গরম এখন তুমি অনুভব করছো, কখন? দুপুরবেলা, আর বিকালের পর থেকে ঠান্ডা হচ্ছিল। দেখো, যারা ভিউয়ার্স হিসেবে তোমাকে কথাগুলো বলেছিল, তোমার কি মনে হয় তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়? অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন, এবং তাদের সবার টিনের ঘর না থাকলেও টিন যে খুব তাড়াতাড়ি গরম হয় এবং খুব তাড়াতাড়ি গরম থেকে রিলিভ করে দেয় নিজেকে, সেটা সবাই জানে। তাই টিনের ব্যাপারটা লোকের কাছে নোন, তাই জন্যই তারা তোমাকে বলেছিল কথাটা। আজকে তুমি বলছো হ্যাঁ গো, আমি সত্যিই বুঝতে পারছি যে এখানে পুরো চুল্লি জ্বলছে, মানে এত গরম। আর তুমি বলেছিলে না এখন গরম লাগছে না, ফুরফুরে হাওয়া, অমুক তমুক, হেনা তেনা, অনেক কিছু বুঝিয়েছিলে। বাস্তব অভিজ্ঞতা তোমার থেকে বেশি অনেকের আছে, তারা যথেষ্ট ম্যাচিওর, তারা তোমাকে বুঝিয়েছিল, মানে না জেনে শুনে তো তোমাকে বলেনি, বোকা বোকা কথা তো বলেনি। আমরা সবাই বলেছিলাম যে টিনের ঘর সকালবেলা যখন থেকে রোদ্দুর ওঠে এবং পড়ন্ত রোদ্দুর পর্যন্ত প্রচুর গরম থাকে, কখনো সেই সময় সকালবেলা সেই ঘরে উঠে তুমি বসবাস করতে পারবে না, ঠিক আছে? সেই সময় ছাদের ঘর অনেকটা ঠান্ডা থাকে। আর যারা একবার এসিতে অভ্যস্ত,
তারা এই গরমে এসির মধ্যে না থেকে উপরের ঘরে ওই গরমের মধ্যে সাফার করবে? কখনো করবে না। তোমার দুটো ঘরে দুটো এসি আছে, তুমি কি করতে দুপুরবেলায় উপরে ওই ঘরে গিয়ে তুমি শুয়ে থাকবে? এটা কখনো সম্ভব? এবার তুমি বলছো বিকেলের পর থেকে রোদ চলে যায়, তখন হচ্ছে তোমার ঠান্ডা হয়ে যায়। আমরা জানি তো সন্ধ্যের সময় টিনের ঘর ঠান্ডা, তখন যদি দরজা জানলা খুলে বসা যায় তাহলে প্রাকৃতিক হাওয়াগুলো ঢোকে, তখন আর অত গরম লাগে না। এবং দুপুরের পর থেকে এইবার এই বিকালবেলা যখন হলো তখন সিমেন্টের ঘর মানে ছাদাটা ঘরে গরমটা বেরোতে পারে না, ওই জন্য সন্ধ্যের পর থেকে সেখানে একটা ভ্যাপসা গরম হয়। কিন্তু যেহেতু এসি আছে সেই জিনিসটা প্রোটেক্ট হয়ে যায়। তাই জন্য তোমাকে এত তাড়াহুড়ো করে ডিসিশান নিয়ে টিনের ঘর করতে সবাই বারণ করছিল। বুঝেছিলাম তোমার একটা ঘরের প্রয়োজন আছে, কারণ বাইরে থেকে লোকজন তোমাদের বাড়িতে আসে, তুমি লাইফ করো, তোমার মেয়ে পড়াশোনা করে, তোমার হাজব্যান্ডের একটা সেপারেট ঘর চাই, সব বুঝি। তাহলে সেই ক্ষেত্রে তো তারপরে তোমার আবার গল্প ঠল্প করার আছে, তো সেক্ষেত্রে তোমার কি উচিত ছিল যে উপরে অন্তত একটা ছাদের ঘরই করি, আর যেটা তোমার ছাদ আছে ওখানে শেড দিয়ে নিলে তাহলে কি হলো, ফাঁকা জায়গায় তোমার দোলনাটাও রাখতে পারলে, উপরে শেড দিলে আশেপাশে তো না, দোলনাটাও রাখতে পারলে, শেডের মধ্যে নিচে তলায় জামা কাপড়গুলো দিলে সেগুলো রোদ্দুরে একেবারে কড়কড়ে না হলেও মানে ভালো করে শুকিয়ে যাবে, গাছপালাগুলো আওতার মধ্যে থাকবে, অল্প জল দিলে হয়ে যাবে, সমস্ত জিনিস ঠিক হতো যদি তুমি ছাদটায় আর্ধেকটা শেড এবং আর্ধেকটা তোমার একটা ঘর করতে, তাহলে সব থেকে ভালো হতো। বাট না, তুমি তো শুনবে না। এইবার আর একটা জিনিস তুমি করতে পারতে, সেটা হচ্ছে ওই যে ছাদটা করতে, সেই ছাদটা ওই কিছুটা ঘিরে নিয়ে আর একটা তোমার লোহার সিঁড়ি দিয়ে উপরটায় ওঠবার ব্যবস্থা করতে এবং ওখানে জলের ট্যাঙ্কটা বসিয়ে রাখতে, তাহলে জলটা অনেকটা বেশি ফ্লো হতো, আর তুমি যখন প্রয়োজন হতো ওই ছাদটা একটু ঘোরাঘুরি করতে, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। বাট তুমি না, তোমার সব কিছু হটকারিতা করতে হবে। দুদিন পরে করতে, ছাদের ঘরটা করে তারপরে শেডটার ব্যবস্থা করতে, তারপরে উপরে এটা করতে, দুদিন পরে করতে। যদি দুদিন পরে করতে তাহলে তোমার ওই 60,000 টাকাটা দেনাও করতে হতো না, আর এই ঘরের জন্য তোমাকে কারো কাছ থেকে টাকা নিতে হতো না। তুমি জমিয়ে জমিয়ে যে এই ফালতু ওয়েস্টেজ না করে আমি প্রথমে ছাদাটা ঘর একটা করব, তার পাশে একটা শেড দেয়া ছাদটা করব, আর উপরে একটা ছোট ছাদ করব, যেটা ছাদাটা ঘর করলাম ওর উপরে, সেখানে আমি ছাদের ব্যবহারটা করব, মানে খোলা ছাদের ব্যবহারটা করব, হয়ে যেত। বাট তুমি কোনো প্ল্যান করে জীবনে চলো না, তোমার নিজের ডিসিশানটা নিয়েই তুমি চলো, বড়দের কথা শোনো না, বড়রা কি বলছে কেন বলছে সেটা বোঝো না, নিজের কাছে পয়সা আছে বলে নিজেকেই মাতব্বর মনে করে সমস্ত কিছু করো, এবং ভুল ডিসিশান হয়, অবশ্যই ভুল ডিসিশান হয়। ওই টিনের ঘরটা অ্যাকচুয়ালি শীতকালে ব্যবহারযোগ্য হবে, তো সেটা আমার গরমকালে করার কোনো দরকার ছিল না, আমি কিছুদিন পর করতে পারতাম। আর যদি আমি মনে করি শীত গ্রীষ্ম বর্ষা ব্যবহার করবো, তাহলে ওখানে একটা ঘর করে নেওয়াই উচিত ছিল। ছাদে অনেকেই একটা ঘর করে, আর পাশে শেড করে নিতে, সেই শেডের মধ্যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফুলের মানে বাগানটাও করতে পারতে, দোলনাটাও বসাতে পারতে, সমস্ত কিছু ঠিকঠাক হতো। কিন্তু তোমাকে কে বুদ্ধি দেবে? তুমি কি কারোর বুদ্ধি নেওয়ার আছে? নেই তো। যখন যেটা মনে হচ্ছে করছে, তারপরে বলছো সবার কাছে ক্ষমা স্বীকার করছি, সবাইকে মানলাম, সব কিছু করলাম, এটা তুমি বলছো কেন? আশ্চর্য লাগে। বাই দা ওয়ে, তুমি বলছো আমরা ছোটোবেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে ভাত খেয়ে গেছি স্কুলে, কিন্তু আমার মেয়ে খেতে চায় না। আমরা ছোটোবেলায় ভাতে ভাত, সিদ্ধ ভাত খেয়েই গেছি, তো এটাই তো খুব স্বাভাবিক। ঠিক কথা, আমরা ছোটোবেলায়, মানে আমি আমার ছোটোবেলার কথা বলছি, তোমার থেকে তো আমি অনেকটাই বড়। তো আমাদের ছোটোবেলায় আমার খুব ভালো মনে আছে, আমি বেগুন ভাজার তেল দিয়ে ভাত খেয়ে যেতাম, পটল ভাজার তেল দিয়ে ভাত খেয়ে যেতাম, কখনো কখনো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যেতাম, কখনো ঘি দিয়ে, কখনো মাখন দিয়ে, কখনো নুন হলুদ তেল দিয়ে ভাত মেখে দিত, কি না বিরিয়ানি ভাত, মানে শুকনো হলুদের গুঁড়ো, তার সঙ্গে সর্ষের তেল আর তার নুন দিয়ে ভালো করে ভাতটা মেখে দিত, ওটা শুধু, ওর সঙ্গে কিচ্ছু দিত না, ওই খেয়ে চলে যেতাম। মাছের ঝোল ভাত আমরা স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতামই না, এতটা মানে আমাদের বিরক্ত লাগতো। ডিমের অমলেট দিয়ে কোনো সময় ভাত খেয়ে গেছি, ডিমের ঝোল ফোল দিয়ে ভাত খেয়ে যায়নি। সকালবেলা ওরকম ঝোল ঝাল দিতে হতো, তারপরে আমরা খাবো, এরকম আমাদের সময় হয়নি, আমরা বেশিরভাগ সময় ওরকম ভাত খেয়েই গেছি।
এবং বিকালবেলা 4টের সময় এসে যে বাড়িতে যা রান্না হতো সেই ভাত খেয়েছি। কিন্তু আমি আমার ছেলের ক্ষেত্রে দেখেছি, আমার ছেলে একেবারেই শুকনো ভাত খেতে পারে না। হ্যাঁ, তুমি যদি ডালিয়া করে দাও, খিচুড়ি করে দাও, খেয়ে নেবে, প্রতিদিন না। আচ্ছা, বেশিরভাগ সময় ও পাতলা মাছের ঝোল, নয় পাতলা ডিমের ঝোল, নয় চিকেন স্টু করে দাও, ওই দিয়ে ভাত খেয়ে যাবে। কিন্তু ওই সিদ্ধ ভাত ও খেয়ে যেতে পারে না বলে আমার কেমন একটা হয়। তো আজকালকার বাচ্চারা আজকালকার মতোই, আমার বাচ্চা তোমার বাচ্চার থেকে অনেকটা বড়, তার যদি এই মেন্টালিটি থাকে তাহলে তোমার বাচ্চারও এই মেন্টালিটি থাকবে। এবার তুমি বলছো যে সেদিনকে যে সিদ্ধ ভাত করেছিলে ডালে চালে, মানে মুসুর ডাল আর চাল নুন হলুদ দিয়ে, তার মধ্যে ঢ্যাঁড়স ভাতে দিয়ে যে করেছিল ওটাও ভালো খেয়েছিল, তাই জন্য তুমি এখন ঠিক করেছো ওই দিয়ে ভাত দেবে, সঙ্গে একটা ডিম সিদ্ধ, ভালো। কিন্তু তুমি ঢ্যাঁড়সগুলো লাস্টে দিলে এবং ঢ্যাঁড়সগুলোর মানে সামনের মুখটা এবং পিছনটা দুটো কোনোটাই কাটলে না। মানে অদ্ভুত না তোমার এই খাবার দাবারগুলোর মানে সিস্টেম নেই। ঢ্যাঁড়স ভাতে অবশ্যই দিতে পারো এবং লাস্টে দিতে পারো ভাতের মধ্যে লদলদ করছে, ঠিক আছে, কিন্তু সেই ঢ্যাঁড়সের পিছনটা মানে বোটাটা আর মুখটা কেটে দিতে হবে, তো তুমি সেগুলো কিছু করলে না। সেই গোটা গোটা ঢ্যাঁড়স ওর মধ্যে দিয়ে দিলে, সে কেমন একটা দেখতে লাগছে। দেখো, রান্না না খেতে কতটা ভালো হয়েছে তার থেকে দেখতে কতটা ভালো হয়েছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো দেখেই বোঝা যাচ্ছে তুমি মানে কি বলবো, উল্টো পাল্টা জিনিস হাবজি গুবজি খেতে ভালোবাসো, সেই সব রান্না করতে ভালোবাসো। আচ্ছা, বাচ্চাকে তুমি কখনো টিফিন করে দাও না, ওই শুকনো শাকনা দিয়ে দাও, ঠিক আছে, তো ফল দিয়ে দেবে, ফল দিয়ে দেবে। দুপুরবেলা যখন এসে আবার ও ভাত খায়, যাওয়ার সময়ও ভাত খায়, তাহলে মধ্যখানে ফল দিয়ে দেবে, বেশি হাইফাই টিফিন না দিয়ে। কিন্তু তুমি সেই কী সব বাউলি মাউলি হেনা তেনা দিয়ে দাও, ওগুলো তো সবসময় খাওয়া ঠিক নয়, একদিন দুদিন ঠিক আছে, তো বাদবাকি টাইম তুমি ফল দিয়ে দেবে। ফল তো মানুষ দিতেই পারে। আর 11:30টায় খেয়ে যাচ্ছে, আবার 4টের মধ্যে চলে আসছে, মানে মধ্যখানে বিশাল খিদে পায় না, একটা ফল খেলেই মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। আর এই সময় জলের মধ্যে ওই ওআরএসের জল বা নুন চিনির জল করে দেয়া খুব ভালো, ওইসবগুলো দিলে ওর শরীরটা ঠিক থাকবে। আর এমনি না হলে ঠিক আছে, ওগুলো দেওয়াই যায়। এবার তুমি বললে যে তোমার বরের টিফিন করে নেবে আর তুমি ওই টিফিনটাই খেয়ে নেবে। হ্যাঁ, ওই টিফিনটাও যদি তুমিও খেয়ে নাও তোমারও খাওয়া হয়ে যাবে। কিন্তু 11:30টায় স্কুল যাচ্ছে মানে বেশ বেলায় যাচ্ছে বাচ্চা, তাহলে সেক্ষেত্রে তোমার সমস্ত রান্নাবান্নাই হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি বলছো সকাল সকাল, 11:30টায় সকাল নয়, ওটা আমাদের এদিককার স্কুলগুলোতে 2টো করে শিফট হয় অনেক সময়। তো সেক্ষেত্রে সকালবেলা একটা 6:45 থেকে শুরু হয়, একটা 11:45 থেকে শুরু হয়, ঠিক আছে। মানে আমি আমার ছেলের কথা বলছি, নবলন্দে যখন পড়তো তখন এরম দেখেছিলাম। তো 12টা মানে হচ্ছে তোমার মানে ডে স্কুল আর কি, আর ওটা মর্নিং স্কুল, 2টো শিফট হতো। তো সেক্ষেত্রে তখন ওটাকে বলে তোমার এই যে 11:30টা মোটামুটি, তার মানে দুপুর, মানে ডে শিফট, তোমার মর্নিং শিফটের স্কুল নয়। তাহলে তোমার বেশ অনেক কিছুই রান্নাবান্না হয়ে যেতে পারে। আর বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই দেওয়া উচিত। যদি চিকেন স্টু খেতে ভালোবাসে তাহলে চিকেন স্টু, বা হেনা তেনা দিতে খেতে ভালোবাসে তাহলে সেই দেওয়াই ভালো, অসুবিধা তো কিছু নেই। তবে হ্যাঁ, এই ডালে চালে খিচুড়িটা বুদ্ধিটা খারাপ নয়, তবে ঢ্যাঁড়স বা অন্য সবজিও দিতে পারো। সবজি দিয়ে খেলে তাহলে সবজিটাও খেয়ে নেবে, কিন্তু সেগুলোকে সুন্দর করে পরিচ্ছন্ন করে কেটে দিলে হবে। আচ্ছা, তারপরে তুমি সুগার নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা করো, প্রচণ্ড। হ্যাঁ, আমার বরের সুগার কমছে না, সুগার না কমার পিছনে আমি বহুবার বলেছি স্ট্রেস। তারপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার সমস্ত রান্নাতে দেখি গাদা গাদা আলু, ঠিক আছে। এবার আমি যতদূর জানি, আমি আলু খাই, আমার সুগার আছে তবু আমি আলু খাই, কিন্তু গাদা গাদা নয়, খুব অল্প, ঠিক আছে। মাংস আলু খাই, মাছের ঝোলের আলু খাই না। কিন্তু সেই মাছের ঝোলে যদি আলু দাও সুগারে, তাহলে তো ওই মাছের ঝোলের আলুর এটা চলে আসছে, তাহলে সুগারটা কমবে কী করে? এদিকে তুমি ছানা দিচ্ছ, এদিকে তুমি ফল দিচ্ছ, এদিকে তুমি মানে অন্য জিনিসপত্র দিচ্ছ, অথচ এদিকে গাদা গাদা আলু। সুগারের অনেকেই রান্না করে আলাদা, তাহলে আলুর ঝোল তাকে দেওয়া যাবে না, সবজি দিয়ে ঝোল করো। মাছের ঝোল সবজি দিয়েও তো হয়। কাতলা মাছের ঝোল, তুমি বলছো কাতলা মাছের ঝোল নাকি খেতে বাজে লাগে মশলা দিয়ে ছাড়া, আমি কখনো শুনি না। আমরা তো কাতলা মাছের ঝোলই বেশি খাই, তো কই এরকম তো লাগে না। তো আলুর বদলে তুমি ওখানে পটল দিতে পারো, ঝিঙে দিতে পারো, বরবটি দিতে পারো, কত কিছু দিয়ে ঝোল খাওয়া যায়, সেগুলো দিয়ে খাও। আলুটা বাদ দিয়ে, আলুটা স্কিপ করে, মাংসে দাও 15-20টা আলু, মাছে দাও এত বড় বড় মোটা মোটা এত আলু, তাহলে এমনি সুগার বেশি হয়ে যাবে। তোমাকে তো মেনটেন তাহলে সব জায়গা থেকে করতে হবে। তুমি যেহেতু মেনটেন করছো,
তাহলে তোমাকে সব জায়গা থেকেই মেনটেন করতে হবে। তো যাই হোক, এটা ছিল। এবার একজন বলছে তোমার কমিউনিটি পোস্টে যে সঠিক সিদ্ধান্ত নিয়েছো আর নিজের মনের উপর এত চাপ দিও না এসব ফালতু মানুষদের জন্য। এখন মনে করো পৃথিবীতে নতুন করে জন্ম নিয়েছো, আপনজন ছাড়া আর কাউকে চেনো না, কখনো দেখাই হয়নি। স্বামী সন্তান নিয়ে সবসময় ভালো থাকো আর মনে রেখো ভালো মানুষের মনের মানুষের আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যেমন সোনা পুড়িয়ে পুড়িয়ে খাটিয়ে হয়, হয়তো সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এটা একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমাদের ম্যান্ডি রানী হচ্ছে পিং করেছে। এটা তো অবশ্যই সোনা পুড়িয়ে পুড়িয়ে যেমনি তাকে নিখাত করা হয়, তেমনি মানুষকেও তার কর্মে নানা রকম অবস্ট্রাকেল আসে এবং সেই অবস্ট্রাকেলগুলো বাধা বিপত্তি পেরিয়েই সে সিজন হয়েই একটা ঠিকঠাক মানুষ হয়, এটা সত্যি। এবং মানুষ চিনতে শেখাটা সবথেকে বড় ব্যাপার। এবং নিজের লোকেরা যে নিজের হর, বাইরের লোকেরা যতই তুমি তাদেরকে ভালোবাসা দাও যাই দাও, সেই জায়গায় হতে পারে না। তাদের সঙ্গে সমস্ত প্রাইভেসি, মানে লাইফের সমস্ত প্রাইভেসি শেয়ার করাটা খুবই ভুলভাল, ঠিক আছে? নিজের পার্সোনাল জীবনের কিছু কিছু জিনিসে প্রাইভেসি মেনটেন করতে হয়, এগুলো তো করতেই হবে। এবার হচ্ছে যে তুমি কেন এইগুলোকে সব ডিলিট করে দিলে তোমার মন শান্ত করার জন্য। প্রথম কথা হচ্ছে তুমি যে ভিডিওটা করেছিলে 3 দিনে তোমার 101K হয়ে গেছে, মানে তোমার যতখানি রেভিনিউ আর্ন করার ততখানি তুমি করে ফেলেছো, মানে বিশাল রেভিনিউ আর্ন করেছো। এই বেশ কিছু দিনে তোমার এত ভিউজ হয়নি, তাহলে তোমার যা ইনকাম করার হয়ে গেছে। এখন যদি তুমি প্রাইভেটও করো অসুবিধে কিছু নেই, আর তো ডলার ঢুকবে না, কিন্তু যা ঢোকা হয়ে গেছে, আর তোমার ওর থেকে এক্সপেকটেশান নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তোমার দিদিদের লাইভে তারা যেটা শেয়ার করা তারা শেয়ার করেছে, লোকজন দেখে নিয়েছে, ওদের কিছু বলার ছিল ওরা বলে দিয়েছে, মানে যা যা কন্ট্রোভার্সিয়াল জিনিস ওদের তরফ থেকে বলা সেগুলো বলে দিয়েছে। এইবার যে যার নিজের ব্যাপার মানে এইবার হচ্ছে তুমি যে কন্ট্রোভার্সি হবে হতে পারে, কিন্তু তোমরা তো প্রাইভেট করে দিয়েছো। তবে আমার মনে হয় সেগুলো প্রাইভেট করেছো, ভালো করেছো, কিন্তু যে ভিডিওগুলো বা যে শর্টসগুলো সেগুলো তো তুমি রেগুলার খুলে খুলে কি দেখতে? নিশ্চয়ই না। তাহলে সেগুলো ভিডিওর মধ্যে থাকলে অসুবিধে কী ছিল? যদি সেরকমই হতো তাহলে তোমার মানুষ সঙ্গেও সম্পর্ক আছে, মানে ছিল, সেই সম্পর্ক থেকেও তোমাদের অনেক ভিডিও আছে, তো সেগুলো তুমি প্রাইভেট করেছো না তো। তাহলে সেগুলো যখন করনি এত ঝামেলার পরেও, তাহলে এগুলো করার কি আছে? তোমার ছোটদিও যা, তোমার বোনও তা, মানে তোমার দুজনের সঙ্গেই সম্পর্ক খারাপ হয়েছে, তাহলে দুজনের সমস্ত ভিডিওই তোমাকে মনে ভালো করার জন্য সব করে দিতে হবে, তা তো তুমি করোনি। তাহলে স্পেসিফিক্যালি ছোটদিরগুলোই বা কেন করলে? তাহলে এটাও একটা কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা করার কোনো দরকার ছিল না। তুমি মন থেকে যাকে মুছে ফেলে মন থেকে মুছে ফেলেছো, তার সঙ্গে ভিডিওর কোনো সম্পর্ক নেই। যা দেখিয়েছো সিনেমায়, আমরা কত এরকম করি, এরকম হয় না, সিনেমায় কত কিছু দেখানো হয়, তাহলে সেগুলো কি তারপরে তাদের ডিভোর্স হয়ে যায়? ধরো হাজব্যান্ড ওয়াইফ দুজনে সিনেমা করেছে, সেই সিনেমা আমরা দেখেছি, হিট হয়েছে, তারপর হাজব্যান্ড ওয়াইফ তখন বিবাহিত ছিল, পরে ডিভোর্স হয়ে গেছে, তাহলে তারা কি সব সিনেমাগুলো ডিলিট করে দেবে? এটা তো তোমার প্রফেশন, সেখানে তো আনন্দ দেওয়ার জন্য তোমরা ভিডিওগুলো করো, তো সেই ভিডিওগুলো থাকলে তোমার কি যায় আসে? মন আলাদা জিনিস। ওই ভিডিও থেকে মুছে দিলাম বলে মন থেকে মুছে গেল? মন থেকে তুমি তখনই মুছতে পারবে যখন তুমি চাইবে মন থেকে মুছতে, নাহলে তো মুছবে না। তো এসব মানে ভোগাস কথাবার্তা, এটা আবার একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হলো আর কি। যেহেতু তুমি করেছো, সবাই খবর দিচ্ছে, ভিউয়ার্সরা গিয়ে খবর দিচ্ছে, হ্যাঁ হয়েছে, এই ভিডিও প্রাইভেট হয়েছে, ওই ভিডিও প্রাইভেট হয়েছে। হ্যাঁ, আমি যতদূর জানি তোমার ছোটদি তোমাকে নিয়ে করা কিছু ভিডিও প্রাইভেট করেছিল, কারণ তোমাকে অকথ্য কথা বলেছিল, এবং সেগুলো অন্য কেউ দেখিয়ে দেওয়ার পর, চোখে আঙুল দিয়ে লিঙ্ক প্রোভাইড করার পর তারপরে পটপট করে প্রাইভেট হয়েছে। এবং শুনেছি তার বক্তব্য 300, 400, 500 খানা ভিডিও সে প্রাইভেট করেছে, শুনেছি তার মুখ দিয়ে। জানি না কটা কী করেছে না করেছে, আমি সত্যি অত খেয়াল রাখতে পারি না। তো তাতে কি হয়েছে? তার মানে এটা প্রমাণ দিচ্ছে যে আমার প্রফেশনের থেকেও আমার কাছে ভালোবাসা বেশি। এভাবে প্রমাণ দেওয়া যায় না, ঠিক আছে? ওই যে আমরা যারা ভিডিও প্রাইভেট করি, মানে যারা করে আর কি, তো তাতে কী হয়, চ্যানেলের ক্ষতি হয়, কিন্তু একসঙ্গে অনেক ভিডিও প্রাইভেট করলে চ্যানেলের ক্ষতি হয়, অল্প অল্প করে করলে কিন্তু ওই লেভেলের ক্ষতি হয় না, যতটা আমি শুনেছি। এবার একসঙ্গে সবটা করা যায় না, কিন্তু প্রাইভেট তো অনেকেই করে, আর ওগুলো থেকে যা ইনকাম করার তো হয়ে গেছে, আর $1-2 ইনকাম না করলেও চলবে,
তার জন্য ওগুলো এমনি প্রাইভেট করলে কোনো ঝামেলা ছিল না। বাট তুমি যেটা করলে আমার মনে হলো যে তাহলে তো তোমার জন্মদিনের যে ভিডিওটা তোমার মেয়ে সেখানে তো রয়েছে, তাহলে সেটা কি করবে তুমি? তার সঙ্গে ব্যক্তিগত কিছু ঘোরাফেরা সেগুলো নয় তুমি বন্ধ করে দিলে, কিন্তু তোমার বাড়িতে যে এলো সেই ভিডিওটা, তারপরে তোমার যে স্কন্দ কাটা ব্যাপারটা সেটাও তো তুমি সেই ভিডিওটা রেখে দিয়েছো, কারণ তাতে তো অন্যরা আছে। তাহলে কি এরমভাবে কাউকে করা যায় না, সব মন থেকে মুছতে হয়। আর এই যারা বলছে যে এবার থেকে স্বামী সংসার আর মেয়ে নিয়েই ভালো থাকো, ঠিক আছে, অন্যদিকে লক্ষ্য রেখো না, অন্যদিকে কিছু করো না, এটা ভুল কথা। বন্ধুত্ব করা কোনো খারাপ জিনিস নয়, কারোর সঙ্গে রিলেশনশিপ করা কোনো খারাপ জিনিস না, কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা কোনো বাজে জিনিস না, কিন্তু সেটা দায়রা মেনটেন করতে হয়, যে কতখানি আমি বলবো, কতখানি আমি করব, কতখানি আমি মিশবো, কতখানি আমার গোপনীয়তা তার সঙ্গে শেয়ার করব, এগুলো ব্যাপার। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি একজন পাবলিক ফিগার, মানে সবাই ওকে জানে, এবং ওর যে কন্টেন্ট সেটা ওর ওই মানে পার্সোনাল লাইফই, ঠিক আছে। তো এই পার্সোনাল লাইফ যখন মানে প্রফেশনে আসে, তখন চাক না চাক অনেক জিনিসই প্রাইভেসি ওপেন হয়ে যায়, সেটা তো অন্য কথা। বাট তারপরেও তো আমাদের মনের অন্তঃস্থলে কিছু প্রাইভেসি থাকে, সেগুলো সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। যদিও এখন আর বুদ্ধি দিয়ে লাভ নেই, সেগুলো তোমার অলরেডি করা হয়ে গেছে, যেখানে যেখানে যেরকম যেরকম ফাঁদে পড়ার জায়গা হয়ে গেছে। আর তার জন্যই না তোমার ছোট দিয়ে এসে এরকম চাকরি পেয়ে গেছে বলে লোকের কাছে হিন্স দিল, তারপরে যখন তার লাইভে গিয়ে লোকে জিজ্ঞাসা করলো তখন বললো যার চাকরি পাওয়ার সে পেয়ে গেছে দুর্মূল্যর বাজারে। তার মানে নাকি হিন্টস দেবো, বলবো, তারপরে বললো আমি তো বলিনি, আমি তো করিনি। হ্যাঁ, ওর বান্ধবীর বেলায় ও বলেছিল আমি তো বলিনি, আমি তো করিনি, কিন্তু হিন্টস যা দেয়া তা দেয়া হয়ে গেছে। তো ও এরকম লোক কি সব ঝেড়ে কেসে বলে? ভিউয়ার্সরা প্রচণ্ড সমঝদার, একটু কিছু চুঁচা করলেই সবটা বুঝতে পেরে যায়। তো যাই হোক, আমার মনে হয় যে তোমার যদি ব্লগিংটাই মেন প্রায়োরিটি হয়, কন্ট্রোভার্সিটা নয়, মানে ব্লগিংয়ে কন্ট্রোভার্সিটা নয়, তাহলে ব্লগিংটা পিওর দেখালেই ভালো, তাতে যেটুকুনি ইনকাম হবে তাতেই মানসিক স্যাটিসফ্যাকশান থাকবে। আর যদি তোমার কাছে প্রায়োরিটি হয় না আমার ভিউজটা বেশি দরকার, তার জন্য যদি কন্ট্রোভার্সি দিতে হয়, ঠিক আছে, তাহলে তোমার মানসিক শান্তি কখনো থাকবে না, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল। তোমরা এবার যারা বুঝতা তারা নিশ্চয়ই বুঝেছো কি বলতে চাইছি। এবার দেখা যাক ম্যান্ডি রানী কী করে।